হংকং চায়নার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। তাতে আসলে খুব একটা লাভ হয়নি, কিন্তু যেটা হয়েছে বাংলাদেশের ফাইটিং স্পিরিটটা একটু করেও জেগে উঠেছে। বাংলাদেশের জন্য এই ড্রটাকে আসলে কি করে দেখবো? বাংলাদেশের এই ম্যাচে বেশ কিছু পজিটিভিটি আছে, বাংলাদেশের এই ম্যাচে কিছু নেগেটিভ সাইডও আছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ আরও একটা ম্যাচ পার করলো যেখানে যদি কিন্তু যে প্রসঙ্গগুলো নিয়ে আমরা যুগের পর যুগ আমরা আমাদের আগে যারা ছিলেন তারা কথা বলে এসেছেন, তাই দিয়েই আরো একটা ম্যাচ বোধহয় শেষ হলো নাকি? দেখেন, মানে কন্টিনিউয়াসলি আপনি কখনো 4টা ম্যাচ আপনি মনে করে দেখেন লাস্ট 1 যুগ বা 1.5 যুগে আপনি এই যে যদি কিন্তু এই আপনাকে হচ্ছে ফুটবলে হয় নাই। আপনি বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ ড্র হলো, এরপর আপনি হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচ, সেটা হচ্ছে আপনি হারলেন। হংকং এর এগেনস্টে শেষ দিকে যে আপনি গোল খেলেন, এই ম্যাচটা লাস্টের দিকে মনে হচ্ছিল যে গল্পটা অন্যরকম হতে পারতো, কিন্তু সেই জিনিসটা হয়নি। কিন্তু আমি এটাকে দেখি হচ্ছে কি আপনার এভাবে 4টা ম্যাচে বাংলাদেশের খেলার ধরন অনেকটাই পাল্টে গেছে। সেটা নিয়ে আমরা কথা বলবোই, কিন্তু বাংলাদেশকে সম্ভবত সবচেয়ে বেশি ভোগাবে এই ম্যাচটা না, বাংলাদেশকে ভোগাবে আগের ম্যাচে 4র্থ গোল হজমটা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। বাংলাদেশের ওই 15 সেকেন্ডের পাগলামি, বাংলাদেশের ওই 1 মুহূর্তের পাগলামি সম্ভবত বাংলাদেশকে এই এশিয়ান কাপ বাছাই পর্বে ডুবিয়েছে। ওই একটা পয়েন্ট যেমন বাংলাদেশ হারিয়েছে, বাংলাদেশ 2টো পয়েন্ট উপহার দিয়েছে হংকং চায়নাকে। তাতে হেড টু হেডের যে হিসাব, তাতে হংকং চায়নার চেয়ে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। এইটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ। আর এই ছাড়া যদি আমরা ম্যাচটাতে আসি, বাংলাদেশ যখন 1-0 হলো, পিছিয়ে পড়লো বাংলাদেশ, পেনাল্টি নিয়ে কথা হবে হয়তো, কিন্তু রেড কার্ড দেখার পরে হংকং চায়না যখন রেড কার্ড দেখলো, তখন তো বাংলাদেশের জন্য মোমেন্টামটা পুরোপুরি তাদের দিকে শিফট হয়ে গেছে। এবং হংকং চায়নার গোলকিপার শুয়ে পড়ে আছেন, বারবার তিনি খেলা শুরু করবেন না, কারণ জানেন তিনি টাইম ওয়েস্ট করতে হবে। বাংলাদেশ ফিরলো একটা দুর্দান্ত গোলে। ফয়সাল আহমেদ ফাহিম, সেখান থেকে হচ্ছে ফাহমিদুলের হচ্ছে সাপ্লাই, এবং সেখান থেকে রাকিবের অসাধারণ একটা ফিনিশিং। মানে বক্সে আপনার কোনো একজনের প্রেজেন্স থাকলে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে যেই ধরনের অ্যাটিটিউড করা উচিত, কুইক ডিসিশন মেকিং, সেই কাজটা রাকিব করেছেন। এই ম্যাচটাও কিন্তু আপনার ঘুরেছে ওই বদলি ফুটবলারদের দিয়ে। এই ফয়সাল আহমেদ ফাহিমকে আপনি বদলি নামিয়েছেন, এই ফাহমিদুলকে আপনি বদলি নামিয়েছেন, এই দুজনের কাছ থেকেই কিন্তু হচ্ছে ম্যাচ ঘোরানোর সেই পটভূমিটা শুরু হলো। আমরা হামজাকে নিয়ে কথা বলবো, সমিত সোমকে নিয়ে কথা বলবো, বাট পার্টিকুলারলি আপনি গোলের মোমেন্টটাও হিসেব করেন। এই গোলের মোমেন্টে গোলের বিল্ড আপটা যদি আমরা দেখি, মানে গোলের বিল্ড আপটা অনেক আগে থেকে শুরু হয়েছে, এবং যে সিকোয়েন্সে বাংলাদেশ গোলটা দিয়েছে তার আগে বাংলাদেশ সাইড টু সাইড বেশ কিছু পাস খেলেছে। এই পাশে সাদের হোল্ড করা হামজা, মানে আপনি ওই গোলের বিল্ড আপে মোটামুটি অনেকের পাস খুঁজে পাবেন যেখান থেকে বলটা ওই লেফট সাইডে গেল, এবং ফাহমিদুল খুব ক্লেভারলি ওইভাবে অ্যাসিস্টটা করলেন। রাকিবের বড় কৃতিত্ব, রাকিব সেখানে দৌড়ে গিয়ে ফার্স্ট টাচে তিনি ফিনিশিংটা করলেন। মানে সাধারণত স্ট্রাইকাররা যে ধরনের ফিনিশিং করে বা যে কোনো ফুটবলার এই ধরনের ম্যাচে যে ধরনের ফিনিশিংটা করতে চায়, রাকিব সেই ফিনিশিংটা করলেন। কিন্তু নাবিল খান, আমার একটু মানে এইটা নিয়ে একটু আক্ষেপ আছে। গোলটা গোলের মতো হয়েছে, গোল হলো, গোল হওয়ার পরে মানে আমি জানি বাংলাদেশের হয়তো সামর্থ্যের জায়গায় একটা ঘাটতি আছে, থেকেই গেছে, কিন্তু গোলটা করার পরে আপনি গিয়ে পেরিমিটার বোর্ডের উপরে বসে উদযাপন শুরু করলেন। সেখানে ফাহমিদুল যোগ দিলেন, পরে গিয়ে আমরা দেখলাম শাকিল আর তপুর সঙ্গে রাকিব দাঁড়িয়ে একটা হার্ট সাইন বানিয়ে উদযাপন করছেন। আমি জানি যে সবাই চলে এসেছে, আমি জানি যে এটা হয়তো অনেকের পছন্দ হবে না, ওই সময় ওই মোমেন্টের ভিত্তিতে করা হয়েছে, কিন্তু আপনার তো জয় প্রয়োজন, আপনি তো ম্যাচটা জিততে চান। আপনার কি ছবি তোলা প্রয়োজন? আপনার কি গোলটা উদযাপন প্রয়োজন? আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি? আপনি বলটা যখন জালে জড়িয়েছেন, আপনি তো তখন বলটা জাল থেকে কুড়িয়ে সবার আগে নিয়ে সেন্টার সার্কেলে রাখবেন, এবং সেখান থেকে কিক অফ শুরু হবে। মানে আমরা যদি এই মেন্টালিটি চেঞ্জ করতে না পারি, আমি খেলার রেজাল্ট নিয়ে আমার কোনো মানে আক্ষেপ নেই, বাংলাদেশ কোয়ালিফাই না করলেও আমি জানি যে এইটা অসম্ভব কিছু না, কিন্তু আমার ভাই এই জিনিসগুলো নিয়ে আক্ষেপ আছে। আগের ম্যাচে 3-2 মোরসালিনের সিউ সেলিব্রেশন, আজকের ম্যাচে রাকিব ভালো গোল করলেন, গোল করার পরে এই বোকামিটা, এইটা কি হামজা চৌধুরীর সঙ্গে অ্যালাইন করে? দেখেন, আপনি তো বলছিলেন না বল নিয়ে আসার, যখন গোলটা হলো হামজা ছিলেন নিয়ার পোস্টের সামনে, হামজার সাথে সাথে ওই গোল পোস্টে গেছেন, বলটা তিনি তুলেছেন, বল তুলে তাকে কিন্তু আপনি টিমসে ওই গোলের সেলিব্রেশন আপনি পান নাই। ডাগ আউট থেকে অ্যাসিস্ট্যান্ট কোচ ছুটে এসছে, ডাগ আউটে সব ফুটবলাররা ছুটে এসছে, হামজা ওখানে যান নাই, হামজা বলটা নিয়ে যে সেই সেন্টার স্পটে যেয়ে তিনি বলটা বসিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে ওই মেন্টালিটির কথা আপনি বলছিলেন, কারণ তখন বাংলাদেশের ওই সেলিব্রেশনের সময় না, আপনি হয়তো করে ইনস্ট্যান্ট জাস্ট কোনো একটা সিগন্যাল দেন, কোনো একটা কিছু করেন, বাট এইটা করার থেকে আপনার বড় হচ্ছে আপনার জিততে হবে এই ম্যাচটা। ওইটা তো আপনার দলের জয়সূচক গোল ছিল না, ওইটা ছিল আপনার দল যখন পিছিয়ে থেকে একটা পর্যায়ে আপনি সমতা এনেছেন, এই ম্যাচটা আপনি জিততে পারেন, সেই কনফিডেন্সটা আপনি বিল্ড আপ করেছেন ওই গোল থেকে। এরপর ওই জায়গাটা ধরেন ওই
দিন দিন মানে হয়তো আমি যেটা বলতে maturity চাচ্ছি যে আসবে। বাংলাদেশের ফুটবলে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। এমনও না ধরেন হচ্ছে যে ওইটার জন্য গোল হয় না, না, নাই না, বা না, জিনিসটা আমি এমনও বলছি না, বাট ওই আমি মেন্টালিটিটা বলতে আরো চাচ্ছি যে ম্যাচিউরড হবে বাংলাদেশ। বাংলাদেশ দলের ফুটবলে একটা ব্যাপক পরিবর্তন এসছে, এটা সবাই দেখে এটা বুঝতে পারছেন। এই পরিবর্তনের একটা অংশ হচ্ছে এই পরিবর্তন যে আপনি একটা ড্র নিয়ে সন্তুষ্ট থাকবেন না। আপনি যেখানে জিততে গেছেন সেখানে জেতার বাইরে যে কোনো ফল আপনার কাছে আসুক, আপনার আক্ষেপটা মনে থাকা উচিত। একটা গোল করে আবেগে ভেসে যাওয়ার দিন বাংলাদেশের ফুটবল এখন আর নাই। এইটাই বোধহয় সমর্থকেরা দেখতে চান, যে আপনি গিয়ে আবার খেলা রিস্টার্ট করেন, আপনি পরে গোলের জন্য খোঁজেন। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য হয়তো একটু অন্যরকম হলেও হতে পারত যখন বাংলাদেশ এর আগে মানে সেকেন্ড হাফের সেরা সুযোগ যদি আপনি বলেন রাকিবের গোলটা বাদ দিয়ে, তাহলে সম্ভবত রাইট সাইড থেকে যে ক্রসে ফাহমিদুল্লাহ কানেক্ট করতে পারেন নাই, ওই ক্রসটার কথা বলতে হবে। সাদউদ্দিনের দারুণ একটা ক্রস ছিল রাইট সাইড থেকে। ফাহমিদুল মানে তার কাছে না এটা একটা হচ্ছে আপনার ডেলিশিয়াস প্ল্যাটার, আমরা যেটা বলেন এরকমই ভাবে আসলে চলে এসেছিল। উনি যদি ঠিকঠাক মতো সেটা টাচ করতে পারতেন, ওইখানে গোল আরো আগেই বাংলাদেশ পেয়ে যেত। ফাহমিদুল নামলেন, নামার পর আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ অন টার্গেটে শট রেখেছে 3টা, সেই 3টার মধ্যে গোল হয়েছে এবং তার সবগুলোই হচ্ছে ফাহমিদুল নামার পর। বাংলাদেশের প্রথম অন টার্গেটে শটটা মনে হয় 68 মিনিটস বা 70 মিনিটসের মতো ওই রকম টাইমে ছিল এবং তার সবকিছু কিন্তু হয়েছে ওই বদলিগুলো নামানোর পর। তবে এই জায়গায় আমি জানি না, জায়ান ম্যাচটা স্টার্ট করলেন, যদি জায়ান এবং ফাহমিদুলকে একসাথে মাঠে রাখা যেত তাহলে কি অ্যাটাকিং থ্রেটটা আর একটু বেশি ওদের ওপর দেয়া যেত কিনা। আমি খুবই অবাক হয়েছি যেই মানে জায়ানকে সেই মুহূর্তেই তুলে ফেলা হলো, যার ঠিক আগেও তিনি একটা ভালো ক্রস করলেন। এখন তার ক্রসগুলো ফলপ্রসূ হয় না, কারণ বক্সের ভেতরে ওই রকম থ্রেট নাই। জায়ানকে ওই সময় তুলে ফেলাটা আমার কাছে একটু চমক লেগেছে। আমি জানি না তার পেছনে হয়তো ফিটনেস ইস্যু আছে কিনা, অন্য কোনো ইস্যু আছে কিনা, এটা কোচরা ভালো বলতে পারবেন। কিন্তু জায়ানকে মনে হয়েছিল যে আরও দরকার ছিল ওই ম্যাচে। এবং ফাহমিদুলকে যদি আপনি স্টার্টিং 11-এ না দেখেন বা রাখেন, যেটা দেখে আমি একটু অবাক হয়েছি স্টার্টিং 11-এ না দেখে, সেকেন্ড হাফের শুরুতে আমার মনে হয় এই সাবটা আরো আগে একটু করানো যেত। ফাহমিদুল নামার পরে খেলার মানে স্পিড চেঞ্জ হয়েছে, খেলার গতি পাল্টেছে। ফাহমিদুলের সাবস্টিটিউশনটা কাজেও বাংলাদেশের দিয়েছে। তার ওই রাইট ফুটের শটটার কথাই তো আপনি বলছিলেন অন টার্গেটের, যেটা এটা একটু আগে যদি করা যেত তাহলে বোধহয় বাংলাদেশের জন্য আরেকটু হেল্পফুল হতে পারতো, কারণ বাংলাদেশের খেলাটা ঘুরেছে মূলত ওই রেড কার্ডে। এবং আপনি ওই সাদউদ্দিনের ক্রসটার কথা বলছেন, আমি এখানে একটু বাংলাদেশের সাদউদ্দিনেরও কৃতিত্বটা দিতে চাই। যে সমালোচনার ভেতর দিয়ে তিনি গেছেন আগের ম্যাচটার পরে, আজকের ম্যাচে তাকে রাইট ব্যাকে স্টার্ট করানোর পরেই তো অনেকের মন ভেঙে গেছে যে আবার কেন সাদউদ্দিন, তাই না? এই প্রশ্নটা খুব উঠেছে। সাদউদ্দিন এই ম্যাচে দুটো ভালো সুযোগ তৈরি করছেন, দুটো ভালো ক্রস। একটা ক্রস ফার্স্ট হাফের শেষ দিকে, যখন যে ক্রস থেকে হামজা বলটা নামিয়ে দিলেন সমিতের জন্য, সমিত শট করবেন তার ঠিক আগে তার সামনে থেকে বলটা ছো মেরে নিয়ে যাওয়া হলো। হংকং ডিফেন্ডাররা সেখানে খুব ভালো করেছেন। হংকং ডিফেন্ডাররা 2 ম্যাচে দুর্দান্ত করেছেন, বাংলাদেশের জন্য গোল দেওয়াটা খুব কঠিন বানিয়ে ফেলছেন। ওই জায়গা থেকে বাংলাদেশ একটা ওপেনিং তৈরি হয়েছিল, আর সেকেন্ড হাফে ফাহমিদুলের জন্য যে ক্রসটা। সো এই রকম পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে তিনিও ফিরে আসার জন্য, এত সমালোচনার ভেতরে বাংলাদেশের মানুষজন এই মেন্টালিটি দেখতে চায় যে 5টা গালি হজম করলো, হয়তো দিল গালি, কিন্তু সেই গালির জবাব তিনি অন্য কোনো ভাষায় চান না। তারা চান এই ঝড়টা মাঠের পারফরমেন্সে যেন ফুটে উঠতে পারে। আপনি সাদের অ্যাটাকিং অ্যাট্রিবিউটস এর কথা বলছিলেন, আপনি চিন্তা করেন সেকেন্ড হাফে যখন হচ্ছে গিয়ে ওদের রাইট সাইড থেকে একটা ক্রস আসলো, ওইটা নিশ্চিত গোল। সাদউদ্দিন তখন তার পজিশন থেকে হেডে সেটাকে তিনি ক্লিয়ার করে দিলেন। মিতুল মার্মা, সাদ পড়ে গিয়েছিলেন, মিতুল মার্মা সাদকে পিঠ চাপড়ে বলে দিচ্ছিলেন যে না, তুমি একটা নিশ্চিত গোলের হাত থেকে বা একটা হয়তো খুব বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছো। এই ম্যাচে সাদের জায়গায় ভালো করেছেন, অ্যাজ এ রাইট উইং ব্যাক হিসেবে বলি আমরা। রাইট ব্যাকে তার উইং ব্যাক হিসেবে তো পুরো ম্যাচটা খেলেন, রাইট ব্যাকের পজিশনটায় তার ওই জোনটায় তিনি আসলে আজকের ম্যাচটায় বেশ ভালো করেছেন। এবার ইন্টারেস্টিং পয়েন্টে আসি যে আপনি যে 5 জনের ব্যাকলাইন নিয়ে নামলেন, 5 জনের ব্যাকলাইন নিয়ে আপনি যে ম্যাচ জিততে এসেছেন, সেই ম্যাচে কি আপনি 5 জনের ব্যাকলাইন নিয়ে নামার অ্যাপ্রোচটা বলে যে আপনি আসলে ম্যাচ জিততে এসেছেন? আমি জানি না, মানে আমি জানি না, হয়তো হ্যাঁ কৌশলটা আমি বুঝি তো যে এইটা কন্টেইন করার জন্য, হংকংয়ের যাতে অ্যাটাকগুলো একটু ধরা যায়, উইংয়ে বেশি তারা খেলতে না পারে, এটা জায়ানকে প্রোটেকশন দেওয়ার জন্য, সাদকে প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু এই 3 ব্যাকের আইডিয়াটা বাংলাদেশের জন্য আসলে অদ্ভুত। মানে অদ্ভুত এই কারণে, 3 মানে 5 ব্যাক, যে উইং ব্যাক সহ যদি আপনি ওইভাবে হিসাব করেন, বাংলাদেশের যে ম্যাচ জিততে হবে সেই ম্যাচে এই ফরমেশনটা একটু ডিফেন্সিভই আসলে বলতে হয় দিন শেষে। আর মানে যেই ভুলে বাংলাদেশ গোলটা হজম করলো, তারিক কাজী স্লিপ কাটলেন, স্লিপ কেটে ওটা একটা পরিষ্কার পেনাল্টি ছিল। আমার কাছে মনে হয় না এই পেনাল্টি নিয়ে কোনো কথা বলার প্রয়োজন আছে। বাংলাদেশের পজিটিভ সাইনগুলোর ভিতরে একটা, বাংলাদেশ যে গোল হজম করেছে, গোলটা হজম করেছে বাংলাদেশ 2 লেগ মিলিয়ে
3টা উপহার, একটা গোল আমি হংকং চায়না দিয়েছি 4টার মধ্যে, একটা তারা আদায় করেছে, 3টা উপহার আর এখানে গিয়ে একটা পেনাল্টি, যেটা দুনিয়ার সব বড় ফুটবলারেরই হয় আসলে। আপনি ওই হিসেবটা করেন, এই 2টা ম্যাচেই বাংলাদেশ পিছিয়ে পড়লো, পিছিয়ে পড়ার থেকে এই fighting তারা spirit-টা। হচ্ছে গিয়ে গোল করেছে। এবং আপনি এই যে 2টা পয়েন্ট আপনি পেয়েছেন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের 4টা ম্যাচ থেকে, সেই 2টা পয়েন্টই কিন্তু আপনার এসেছে অ্যাওয়ে ম্যাচ থেকে। ইন্ডিয়ার মাঠে আপনি 1 পয়েন্ট নিয়ে এসেছেন, এই হংকং মাঠে যে আপনি 1 পয়েন্ট নিয়ে এলেন। আমরা এটা অফ এয়ারে আসলে কথা বলছিলাম যে বাংলাদেশ তাহলে মনে হয় হোম ক্রাউডের প্রেশার না নিতে পেরে মনে হয় অ্যাওয়ে ক্রাউডের প্রেশারটা ভালো নিতে পারে। এবার বলা খুব কঠিন। দেখেন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের শেষের পেনাল্টিটা পাওয়ার কথা ছিল, বাংলাদেশ পায়নি, ঘরের মাঠে সমর্থকেরা হতাশ হয়েছেন। হংকং চায়নার সঙ্গে ওই রকম উন্মাদনায় মুহূর্তের পরে তারপরে বাংলাদেশে গোল হজম করতে হবে। বাংলাদেশ কিছুটা আনফরচুনেট বা আনলাকিও, যেটা বাংলাদেশ বরাবরই। বাংলাদেশের শুধুমাত্র আপনি যদি ফুটবল খেলা হিসেব করেন তাও না, বাংলাদেশের খেলাধুলার বাইরে সব কিছু দিক দিয়ে চিন্তা করে আমাদের অল্পের জন্য আসলে আমরা পারি না, বা বাংলাদেশ আসলে হয় না। ওই আলোচনা থাকবে, কিন্তু একদিন গেরো খুলবে, গেরো যেদিন খুলবে সেদিন আমরা একদিন আর্জেন্টিনা হবো আর কি। যেদিন মানে আর্জেন্টিনা যেমন গেরো খোলে না খুললো তো খুললো, প্যাঁচ খুলেই গেল পুরোটা, ওরকম সেই ধৈর্যটা আসলে একসময় রাখতে হবে। তারপরে আবার যদি আমরা এই ম্যাচের রেজাল্টে মানে ফেরত আসি, বাংলাদেশের ফুল পারফরমেন্সে আমরা যদি ইন্ডিভিজুয়ালি এক একজন করি, যে ফার্স্ট হাফে হয়তো কারো কারো কমপ্লেন থাকতে পারে যে বাংলাদেশের পাসিং, যে পাসগুলো বাংলাদেশ অনেকগুলো নিজেদের হাফে খেলেছে। এখানে কয়েকটা ইস্যু আমি একটু বোধহয় রেজ করতে চাই। একটা হচ্ছে, দেখেন বাংলাদেশ যে নিজেদের হাফে অনেকগুলো পাস খেলেছে, এর কারণ জানি এটা উচিত না, আপনিও জানেন উচিত না, সবাই জানেন উচিত না, কিন্তু এর কারণ হচ্ছে বাংলাদেশের সাহসটা দেখাতে পারে নাই। এই সাহসটা দেখানোর একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে বাংলাদেশ হয়তো যাচ্ছে, যে খুব ভার্টিক্যাল পাস খেলবে সেই সুযোগটা বা সেই সময়টা হয়তো বাংলাদেশের ডিফেন্ডাররা পায় না, এবং বাংলাদেশের ডিফেন্ডাররা এরকম প্রেসে অভ্যস্ত না। হংকং চায়না যে কাজটা খুব ভালো করছে হচ্ছে বাংলাদেশকে তারা ম্যান ওরিয়েন্টেড প্রেসে কাবু করেছে, এবং এই ম্যান ওরিয়েন্টেড প্রেসে যখনই মিডফিল্ড থেকে বাংলাদেশের প্লেয়াররা একটু নিচে নেমেছেন, একটা বারও তারা খালি ছিলেন না। তো এই মানে চোখ রাঙানি নিয়ে, প্রেসিংয়ের চোখ রাঙানি নিয়ে বাংলাদেশের ফুটবলাররা কখনোই ঘরোয়া ফুটবলে খেলেন না। আবার হামজা সমিতরা খেলে অভ্যস্ত, তাই তাদেরকে সাবলীলভাবে আপনি এগিয়ে যেতে দেখেন। এই জায়গায় যে ফাঁকটা, এই ফারাকটা বা এই দূরত্বটা বাংলাদেশকে দ্রুত ওভারকাম করতে হবে। বাংলাদেশ যদি বড় দল হতে চায়, সেটা ওভারকাম করতে গেলে আপনাকে অবশ্যই মানে লিগের খেলাতেও আসলে আধুনিকায়ন, মানে কৌশলের কথা বলেন, ট্যাকটিক্সের কথা বলেন, ওই দিকে যেতে হবে, যেটা একটা লম্বা প্রসেসের ব্যাপার। আসলে লিগে তো আপনার কোনো দলেই 3 ম্যান ব্যাকলাইন নিয়ে আসলে খেলে না, খুব কম। আপনি এখন বললেন রহমতগঞ্জের কথাই আসলে বলতে হয়, এছাড়া কোনো দলেই খেলে না। আপনি এই 3 ম্যান 3জন সেন্টার ব্যাক নিয়ে আপনি সবশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার এগেনস্টে, সেই ম্যাচটা আপনি 2-0 গোলে হেরেছিলেন। আজকে মানে অলমোস্ট প্রায় আপনার বছরখানেক পরেই, বছরখানেকের বেশি, এরপর আপনি আবারও আরেকটা নামলেন। ওই মাইন্ডসেটটা না আমার মনে হয় হাভিয়ার কাবরেরা এই ম্যাচের আগে যেটা আসলে দিয়ে দিয়েছিল, আমরা ফুটবল শোতেও একটা কথা বলছিলাম, বাংলাদেশ কিছুটা ডিফেন্ডিং অ্যাপ্রোচ তাদের হচ্ছে থাকবে, সেই জিনিসটাই কিন্তু হয়েছে। মানে বাংলাদেশ গোলটা কনসিড করতে চায় নাই, এবং আপনি দেখেন জিনিসটা কাকতালীয় হলেও বাংলাদেশ গোলটা কিন্তু কনসিড করেছে পেনাল্টি থেকে, ওপেন প্লে থেকে কিন্তু বাংলাদেশ গোল কনসিড করে নাই। এই ম্যাচের পরে যেটা নিয়ে একটু আলহামদুলিল্লাহ পড়তে চাই, সেটা হচ্ছে যে 45+ সামথিং মিনিটসে গোল খায় নাই বাংলাদেশ, 90+ সামথিং মিনিটসে বাংলাদেশ গোল খায় নাই। মানে এইটা একটা অর্জন হিসাবে বলতে পারেন। বাংলাদেশ আর কিছু খুঁটিনাটি অর্জন আছে এই ম্যাচে, যে বাংলাদেশ এই ফার্স্ট কোনো কম্পিটিটিভ আওয়ে ম্যাচে গোল পেল 2023 সালের জুন মাসের পরে, সবশেষ ভুটানের সঙ্গে, ভুটানের সাথে সাফে, এক্স্যাক্টলি সেই ম্যাচে তারা কম্পিটিটিভ ম্যাচে গোল করে তারা সেমিফাইনালে উঠেছিল। ওই ম্যাচের পর এই প্রথম আওয়ে ম্যাচে, কম্পিটিটিভ আওয়ে ম্যাচে বাংলাদেশ গোল পেল। আর এটা শুনলে আবার অনেকের কাছে মনে হতে পারে যে এই বছর 2 বছর মনে হয় দুনিয়ার ম্যাচ খেলছে কম্পিটিটিভ ম্যাচ, কিন্তু আসলে ঘটনাটা তা না। কম্পিটিটিভ ম্যাচ বাংলাদেশ খেলেছে এই সময়ের ফাঁকে 4টা। একটা তো ইন্ডিয়ার মার্চে গোললেস ড্র, একটা খেলেছে তারা লেবাননে, একটা খেলেছে তারা মানে লেবাননের এগেইনস্টে, একটা খেলেছে তারা হচ্ছে আপনার বলেন না টিম প্যালেস্টাইনের এগেইনস্টে, আর হচ্ছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে। সো ওই টিমগুলো আবার একরকম, আর সেইখান থেকে একটা উন্নতি, এই উন্নতি নিয়ে একটু কথা বলি। বাংলাদেশের উন্নতি অনেক হয়েছে, এটা বলা উচিত। সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবল খেলা দেখলে, যে আমরা শেষ দিকেও চিন্তা করছি বাংলাদেশ জিতে যাবে, আশা রাখছি, বাংলাদেশ অ্যাটাক করছে, আমরা গোল অ্যান্টিসিপেট করতে পারছি যে গোল একটা হইতে পারে এই সময়। এই দিন তো বাংলাদেশে হামজারা আসার আগে ছিল না। মানে আপনি বাংলাদেশ টিমের ধরেন খেলার ধারাবাহিকতা, আপনি রেজাল্ট দিয়ে যদি জিনিসটাকে বিচার না করেন, বাংলাদেশ নিজেদের পায়ে বল রেখে খেলছে, বাংলাদেশ অপোজিশনকে প্রেসারে রাখছে কন্টিনিউয়াসলি ইচ অ্যান্ড এভরি ম্যাচে। সেইটা হয়তো আপনার হংকং চায়না, সেটা সিঙ্গাপুর, সেটা ইন্ডিয়া, এই এশিয়ান কাপের এই 4টা ম্যাচেই একটা না
মানে অ্যাপ্রোচের ডিফারেন্সটাই আসলে মেক করেছে। হ্যাঁ, আপনি ম্যাচগুলোতে বাংলাদেশ যে ম্যাচগুলোতে পয়েন্ট হারলো আপনি দেখেন সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল মিস্টেক। আজকের ম্যাচটাও আপনি হিসেব করেন, যদি তারিক কাজী প্রথমে ফাম্বেল করলেন, এরপর তিনি চ্যালেঞ্জ জানিয়ে সেই জায়গাটা একটা পেনাল্টি কনসিড করিয়ে দিলেন, ওইটাও তো একটা ইন্ডিভিজুয়াল এররেই কিন্তু দিন শেষে কাউন্ট করতে হবে আপনাকে। লাস্ট ম্যাচের এরর নিয়ে আমরা কথা বলেছি। এই জিনিসগুলো না হলে মনে হয় বাংলাদেশের ওই যে একটা আক্ষেপ আছে না যে 4 ম্যাচ শেষে আপনার তো 2 না, আপনার পয়েন্ট হচ্ছে আপনার 6 থাকার কথা, 7 থাকার কথা আপনার, সেই আক্ষেপটাও তো রয়েছে। এই আক্ষেপটা আপনি কখন করতে পারছেন? যে এই আক্ষেপটাও কিন্তু আপনার অসম্ভব আক্ষেপ না, যেটা বাস্তবেই হতে পারতো। আচ্ছা, ডেটা কি বলছে? মানে বাংলাদেশের অন টার্গেটের শটস, পজেশন, এইগুলোর দিক থেকে আসলে মানে বাংলাদেশ এগিয়ে পিছিয়ে সেটা কি বলছে? এই জায়গায় আমরা একটা যেই ডেটাটাই হচ্ছে আপনার বাংলাদেশ এগিয়ে আছে সেটা হচ্ছে কি আপনার শটস অন টার্গেটের হিসেবটায় হংকং আপনার টোটাল শটস, হংকং চায়নার টোটাল শটস নিয়েছিল 4টা, সেখান থেকে তারা অন টার্গেটে রাখতে পেরেছে 2টা, আর বাংলাদেশ টোটাল শট নিয়েছে 7টা, এর মধ্যে অন টার্গেটে তারা রেখেছে 3টা। এই জায়গাটায় বাংলাদেশ এগিয়েছিল। বাংলাদেশ তবে কিন্তু এই ম্যাচে কিন্তু কোনো কর্নার বাংলাদেশ পায় নাই, যদি আপনি হিসাব করে দেখেন যে কোনো কর্নার তো আসলেই আসে নাই। বাংলাদেশকে লং থ্রো খুব নিতে দেখলাম বলে মনে পড়ে, মানে এত ল্যাগ খাইছে আসলে মাঝখান থেকে কিছু বাদ পড়ে গেলে আই ডোন্ট নো, ঠিক আছে, এই কারণে এই মানে এই রেসপন্সিবিলিটি নিতে পারতেছি না। এবং একটা জিনিস আপনি খেয়াল করেন, মানে স্পেশালি যদি একজনের কথা এই ম্যাচে আপনার আলাদা করেই বলতে হবে, মানে তিনি হচ্ছে হামজা চৌধুরী। তাকে না বলে, তার কথা না বলে কোনো উপায় নেই। আপনি ওই সোমেরটার সময় হামজার খালি হেডে বলটা নামিয়ে দেওয়াটা মনে আছে, দুর্দান্ত। যখন তিনি ডিফেন্ডিং এ নামলেন, এইটা হলো গিয়ে আপনার সেকেন্ড হাফেই কি না, এটা ফার্স্ট হাফে ডিফেন্ডিং এর সময়, মানে কোথা থেকে হামজা ছিলেন পেনাল্টি এরিয়ার বাইরে, সেখান থেকে তিনি প্রথমে হেডে বলটা ক্লিয়ার করলেন, ফিরতি বলটা আবারও ঢুকছিল, এরপর তিনি যে ঢুকে যে তিনি যেভাবে ইন্টারসেপশনটা করলেন, আনবিলিভেবল। ওটা গোল বাউন্ড ছিল। মানে হামজাদেরকে নিয়ে যতই কথা বলেন না কেন, মানে সেটা আসলে কম হয়ে যাবে। হামজা, সমিত যে মিডফিল্ড থেকে রানগুলো নিচ্ছিলেন, মানে এটা দেখে যদি কারো আক্ষেপ জন্মায় যে এই সমিতকে আমরা আগের ম্যাচে 90 মিনিট যদি পেতাম তাহলে গল্পটা অন্যরকম হতে পারতো, খুবই স্বাভাবিক, খুবই যৌক্তিক আক্ষেপ সেটা। মানে হামজা, সমিত, মানে এইটার উপরে ভর করেই তো বাংলাদেশকে আসলে সামনের দিনগুলোতে এগোতে হবে। এবং আগামী মাসে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচ 18 নভেম্বর। ওই ম্যাচে বাংলাদেশের, আপনি এশিয়ান কাপের কথা মানে আপাতত ভুলে যান, মানে একবারে এক লাফে এশিয়ান কাপ সব দল খেলতে পারে না, এটা আসলে হয় না। ধরলাম যে বাংলাদেশ একটা দুর্দান্ত সুযোগ হাতছাড়া করে তারা এশিয়ান কাপে খেলতে পারছে, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে জিতেন, আপনি চেষ্টা করেন সিঙ্গাপুরকে হারানোর, আপনি 8টা পয়েন্ট নিয়ে আপনি ম্যাচটা মানে টুর্নামেন্টটা শেষ করেন, তার মানে আপনি 8টা পয়েন্ট যদি শেষ করতে পারেন তাহলে পরের বার যখন আপনি এশিয়ান কাপের জন্য যাচ্ছেন বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে যাচ্ছেন, সেটা আপনার মনে শক্তিটা থাকবে। এবং ততদিন একটা টিম বিল্ড করেন, আপনি একটা মানে নতুন কোচিং প্যানেল সৃষ্টি করেন যেটা ওয়ার্ল্ড ক্লাস বা এশিয়ান ক্লাস, সেটা এশিয়ায় কম্পিট করতে পারে, মানে সেই ভিত্তিটা তো আসলে পাওয়া যাচ্ছে। এবং এই ম্যাচটা দেখেন ড্র করার পর যে জিনিসটা হয়েছে, এবং আপনি লাস্ট ম্যাচটা দেশের মাটিতে লাস্ট ম্যাচটা আপনি যেভাবে হেরেছেন বা ভালো ফুটবল খেলেও আপনি হেরেছেন, এই 2টা ম্যাচ না আপনার কাজে দিবে আলটিমেটলি ইন্ডিয়ার এগেনস্ট ওই 18 নম্বরের ম্যাচটায়। সেটা তো আপনি ঘরের মাঠে খেলবেন, তখন হচ্ছে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে না এই সাম আপ, এই 4টা ম্যাচের সাম আপে আপনার হচ্ছে কাজে দিবে। ফাইন, ইন্ডিয়ার সাথে যখন খেলি তখন তো আমাদের অন্য প্লেয়ার থাকে, ওই হিসাব নিকেশের মানে ওইটা আলাদাই আপনার হয়ে যায় ওই ম্যাচটার মাহাত্ম্য, তখন এই জিনিসগুলো আসলে আপনাকে ব্যাক অফ দ্য মাইন্ড দিবে না। আমরা ইন্ডিয়ার মাটিতে যে ওই কাজটা করেছিলাম, আমরা সিঙ্গাপুরের এগেন্স্টে 2-1 হেরেছি, কিন্তু এই ম্যাচে এরকম হতে পারতো। হংকং চায়নার এই 2 ম্যাচ, সেটা আলটিমেটলি বাংলাদেশকে কাজে দেবে। এবং এই ম্যাচটা আমার কাছে যেটা পজিটিভ সাইন মনে হয়েছে যে বাংলাদেশ কিছুটা হলেও আপনার নিজেদের যে প্ল্যান, সেই প্ল্যানে স্টিক থেকে তারা হচ্ছে গিয়ে আলটিমেটলি ম্যাচটা শেষ করতে পেরেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে আন্ডার প্রেসারে থাকা হাভিয়ার কাবরেরা, এই ড্রটা তার জন্য একটু স্বস্তির, এবং তিনি নভেম্বরের ম্যাচে তো বোধহয় থাকছেন। এরপরে আমার তো মনে হয় হচ্ছে আগামী বছর মার্চ পর্যন্ত, মানে আপনার ওই সিঙ্গাপুর ম্যাচ যেদিন শেষ হবে ওই মাস পর্যন্তই আপনার কন্ট্রাক্টটা থাকছে। এখন হয়তোবা যদি এই ম্যাচটা বাংলাদেশ হেরে যেত তাহলে হয়তো হাভিয়ার কাবরেরাকে এর আগে বিদায় নেওয়া লাগলেও লাগতে পারতো। তবে আমার মনে হয় না এখন ইন্ডিয়া ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ধরনের কোনো ডিসিশন নেবেন, এটা আমার ধারণা, বা সবারই আপনারও মনে হয় ধারণা, কারণ সময় কিন্তু একেবারেই নাই, মানে এক মাস আছে, এরপরে ওটাই চালিয়ে নেওয়া হবে। দেখা যাক ওই ম্যাচে বাংলাদেশ আসলে কেমন কি করে। আমি জানি অনেক কিছু নিয়ে আসলে কথা বলার সুযোগ ছিল, আমরা কিছু মিস করলাম কি, অনেক কিছু মিস করেছি, অনেক কিছু হয়তো মিস করেছি আমরা, কারণ
মানে আমরা আসলে ম্যাচ শেষেই বসে পড়েছি বসে আর কি। পড়েছি। এবং খেলা তো নিশ্চয়ই আমাদের মতো আপনারা আটকে দেখেছেন, অনেক কিছু মিস টিস চলে গেলেও যেতে পারে, সেই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনার কাছে জানতে চাই বাংলাদেশের এই পারফরমেন্স আপনাদের কাছে বা আপনার কাছে কেমন লাগলো, আপনি কোন জায়গায় বাংলাদেশ দলের উন্নতি দেখছেন। তবে এটুকু বোধহয় আমরা পরিষ্কার করে বলতে পারি যে বাংলাদেশের ফুটবলে যে সুদিন ফিরছে সেটা বোধহয় নিশ্চিত করে বলা যায়। বাংলাদেশ একটা শক্তিশালী বা কম্পারেটিভ দল হিসেবে নিজেদেরকে জানান দিচ্ছে এশিয়ান অঞ্চলে। আমরা যদি আমাদের যোগ্য ফুটবলারদেরকে যোগ্য সম্মান দিতে পারি, আমরা যদি কারো বিরুদ্ধে খুব ঘৃণা না ছড়াতে পারি, মানে মাঠের বাইরে, মাঠের খেলায় আলোচনা সমালোচনা হোক, এবং আমরা সব মিলে যদি এক হতে পারি বাংলাদেশ হিসেবে, একটা ন্যাশনাল টিম বা একটা টিমের আসলে এক হতে হয়, ওইটাও একটা স্পিরিট। নইলে পরে রেজাল্ট আসার সময়টা আরও বোধহয় বেড়ে যাবে। আমরা রেজাল্টের সম্ভবত খুব কাছাকাছি। এই জায়গায় একটা জাস্ট জিনিস বলবো, সবসময় আমরা বলি না আলো আসবেই, হ্যাঁ। মানে আমি এটা এই নাই বলে, 4টা এটা ম্যাচ শুনতে দেখার মানে পর এটা খুব বাজে এইটার জন্য আমি এটাকে হ্যাঁ। চেঞ্জ করে বলবো যে আলোটা আসলে জ্বলে গেছে, সেই আলোটাকে এখন কাছে আনার কাজটা বাংলাদেশের আমাদেরকে করতে হবে। টানেলের সেই শেষ প্রান্তে যেতে হবে। আলোটা জ্বালিয়েছেন হামজা চৌধুরী, সমিত সোম, তারা আসার পর পুরো দলের না সবকিছু আসলে চেঞ্জ হয়েছে। এখন দলটা তো শুধু হামজার না, শুধু সমিতের না, সবার। দলটা হচ্ছে ওই 11 জনের, ওই 23 জনের, ওই আমার, 23 জন আপনার, যখন আপনাদের হচ্ছে সবার। সেই জিনিসটা মাঠে যে আমি এই মিস্টেক আমি করবো না, আমার এটা করতে হবে, বা mistake সেই আমি জিনিসগুলো করবোই। আসবে। মিস্টেক আমি করবই। ওটাকে রেকটিফাই আমি কিভাবে করব, ঠিক আছে, কাজ বা করলে যতটুকু mistake হবেই। সচেতন থাকা যাবে আমার মনে হয় ওই আলোটা হাতে আমরা তখনই নিতে একটা পারবো। মিস্টেককে আমি কি করে ডিল করব সেগুলো আসলে ঠিকঠাক মতো উপায় বের করা। দর্শক, আপনার কাছে জানতে চাই বাংলাদেশের ম্যাচ আপনার কাছে লাগলো কেমন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.